রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প শেষ কথা। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। এইবার আমার দেশব্যাপী কীর্তি সম্ভাবনার ভাবী দিগন্তে হঠাৎ যে একটুখানি গল্প ফুটে উঠল, তাতে আলেয়ার চেহারাও আছে, আরও আছে শুকতারার। নিচের পাথরকে প্রশ্ন করে মাটির সন্ধানে বেরিয়েছিলুম বনে বনে। পলাশ ফুলের রাঙা রঙের মাতলামিতে তখন বিভোর আকাশ। শাল গাছে ধরেছে মঞ্জুরি, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে। ব্যবসাদাররা জো সংগ্রহে লেগে গিয়েছে। কুলের পাতা থেকে জমা করছে তসরের রেশমের গুটি। সাঁওতালরা কুড়োচ্ছে পাকা মহুয়ার ফুল। ঝিরঝির শব্দে হালকা নাচের ওড়না ঘুরিয়ে চলেছিল একটি ছিপছিপে নদী। আমি তার নাম দিয়েছিলুম তনিকা। একটা কারখানা ঘর নয়, কলেজ ক্লাস নয়, সেই সুখতন্দ্রায় আবিল প্রদোষের রাজ্য, যেখানে একলা মন পেলে প্রকৃতি মায়াবিনী তার উপরেও রংরেজিনির কাজ করে, যেমন সে করে সূর্যাস্তের পটে। মনটাতে একটু আবেশের ঘোর লেগেছিল। মন্থর হয়ে এসেছিল কাজের চাল। নিজের ওপরে বিরক্ত হয়েছিলুম। ভিতর থেকে জোর লাগাচ্ছিলুম দাড়ি। মনে ভাবছিলুম, ট্রপিক্যাল আবহাওয়ার মাকড়সার জালে জড়িয়ে পড়লুম বুঝি। শয়তানি ট্রপিক্স এ দেশে জন্মকাল থেকে হাত পাকার হাওয়ায় হাড়ের মন্ত্র চালাচ্ছে আমাদের রক্তে। এড়াতে হবে তার সিক্ত জাদু। বেলা পড়ে এলো। এক জায়গায় মাঝখানে চর ফেলে দুভাগে চলে গিয়েছে নদী। সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল। টিনা বসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করত আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে। ঝুলিতে মাটি পাথরের নমুনা নিয়ে ফিরে চলছিলুম আমার বাংলো ঘরে। সেখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে যাব। অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পরজমির মতো ফালতু অংশ আছে, একলা মানুষের পক্ষে সেইটে কাটিয়ে চলা শক্ত, বিশেষত নির্জন বনে। তাই আমি ওই সময়টা রেখেছি পরখ করবার কাজে। ডায়নামোতে বিজলি বাতি জ্বালাই, কেমিক্যাল নিয়ে মাইক্রোস্কোপ নিয়ে নিত্যি নিয়ে বসি। একদিন রাত দুপুর পেরিয়ে যায়। আজ আমার সন্ধানে এক জায়গায় ম্যাঙ্গানিজের লক্ষণ যেন ধরা পড়েছিল, তাই দ্রুত উৎসাহে চলেছিলুম। কাকগুলো মাথার ওপর দিয়ে গেরুয়া রঙের আকাশে কাকা শব্দে চলেছিল বাসায়। এমন সময় হঠাৎ ধরা পড়ল আমার কাজে ফেরার। 5টি শাল গাছের গুচ্ছ ছিল বনের পথে একটা ঢিপির উপরে। সেই বেষ্টনীর মধ্যে কেউ বসে থাকলে কেবল একটি মাত্র ফাঁকের মধ্যে দিয়ে তাকে দেখা যায়। হঠাৎ চোখ এড়িয়ে যাবারই কথা। সেদিন মেঘের মধ্যে আশ্চর্য একটা দীপ্তি ফেটে পড়েছিল। বনে সেই ফাঁকটাতে ছায়ার ভিতরে রাঙা আলো যেন দিগাঙ্গনার ঠাড়ছেড়া সোনার মুঠোর মতো ছড়িয়ে পড়েছে। ঠিক সেই আলোর পথে বসে আছে মেয়েটি। গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা দুটি বুকের কাছে গুটিয়ে এক মনে লিখছে একটি ডায়েরির খাতা নিয়ে। এক মুহূর্তে আমার কাছে প্রকাশ পেল একটি অপূর্ব বিস্ময়। জীবনে এরকম দৈবাত ঘটে। পূর্ণিমার বান ডেকে আসার মতো বক্ষতলে ধাক্কা দিতে লাগলো জোয়ারের ঢেউ। গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়েছে রইল। একটি আশ্চর্য ছবি চিহ্নিত হতে লাগলো মনে চিরস্মরণীয় গাড়ি। আমার বিস্মিত অভিজ্ঞতার পথে অনেক অপ্রত্যাশিত মনোহরের দরজায় ঠেকেছে মন। পাশ কাটিয়ে চলে গেছি। আজ মনে হলো জীবনের একটা কোনো চরমের সংস্পর্শে এসে পৌঁছলুম। এমন করে ভাবা, এমন করে বলা
আমার একেবারে অভ্যস্ত নয়। যে আঘাতে মানুষের নিজের অজানা একটা অপূর্ব স্বরূপ ছিটকিনি খুলে অবারিত হয়, সেই আঘাত আমাকে লাগলো কি করে? বরাবর জানি আমি পাথরের মতো খটখটে নিরেট, ভিতর থেকে উছলে পড়ল ঝর্ণা। একটা কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু মানুষের সঙ্গে সবচেয়ে বড় আলাপের প্রথম কথাটি কি হতে পারে ভেবে পাইনি। সে হচ্ছে খ্রিস্টীয় পুরাণের প্রথম সৃষ্টির বাণী। আলো জাগুক, অব্যক্ত হয়ে যাক ব্যক্ত। এক সময় মনে হলো মেয়েটি, ওর আসল নাম পড়ে জেনেছি, কিন্তু সেটা ব্যবহার করব না। ওকে নাম দিলুম অচিরা। মানে কি? মানে এই, যার প্রকাশ হতে বিলম্ব হলো না, বিদ্যুতের মতো রইল ওই নাম। মুখ দেখে মনে হলো অচিরা জানতে পেরেছে কে একজন আড়ালে দাঁড়িয়ে আছে। উপস্থিতির একটা নীরব ধ্বনি আছে বুঝি। লেখা বন্ধ করেছে, অথচ উঠতে পারছে না। পলায়নটা পাছে বড্ড বেশি স্পষ্ট হয়। একবার ভাবলুম বলি মাপ করুন। কি মাপ করা, কি অপরাধ, কি বলবো তাকে? একটু তফাতে গিয়ে বিলিতি বেটে কোদাল নিয়ে মাটিতে খোঁচা মারবার ভান করলুম। ঝুলিতে একটা কি পুড়লুম, সেটা অত্যন্ত বাজে। তারপরে ঝুঁকে পড়ে মাটিতে বিজ্ঞানী দৃষ্টি চালনা করতে করতে চলে গেলুম। কিন্তু নিশ্চয়ই মনে জানি, যাকে ভোলাবার চেষ্টা করেছিলুম তিনি ভোলেননি। মুগ্ধ পুরুষ চিত্তে দুর্বলতার আরও অনেক প্রমাণ তিনি আরও অনেকবার পেয়েছেন, সন্দেহ নেই। আশা করলুম আমার বেলায় এটা তিনি মনে মনে উপভোগ করেছেন। এর চেয়ে বেড়া আর অল্প একটু যদি ডিঙোতো, তাহলে তাহলে কি হতো জানি না। রাগতেন না, রাগের ভান করতেন। অত্যন্ত চঞ্চল মন নিয়ে চলেছি আমার বাংলো ঘরের পথে। এমন সময় আমার চোখে পড়ল দুই টুকরোয় ছিন্ন করা একখানা চিঠির খাম। এটাকে জিওলজিক্যাল নমুনা বলে না? তবু তুলে দেখলুম নামটা ভবতোষ মজুমদার, ICS, ঠিকানা ছাপড়া, মেয়েলি হাতে লেখা, টিকিট লাগানো আছে, তাতে ডাকঘরের ছাপ নেই, যেন কুমারীর দ্বিধা। আমার বিজ্ঞানী বুদ্ধি স্পষ্ট বুঝতে পারলুম এই ছেঁড়া চিঠির খাবের মধ্যে একটা ট্র্যাজেডির ক্ষতচিহ্ন আছে। পৃথিবীর ছেঁড়া স্তর থেকে তার বিপ্লবের ইতিহাস বের করা আমাদের কাজ। সেই আমার সন্ধানপটু হাত এই ছেঁড়া খামের রহস্যের আবিষ্কার করতে সংকল্প করলে। ইতিমধ্যে ভাবছি নিজের অন্তঃকরণের রহস্য অভূতপূর্ব। এক একটা বিশেষ অবস্থার সংস্পর্শে তার ভাবখানা যে কি একটা নতুন আকারে দানা বেঁধে দেখা দেয়, এবারে তার পরিচয় বিস্মিত হয়েছি। এতদিন যে মনটা নানা কঠিন অধ্যাবসায় নিয়ে শহরে শহরে জীবনের লক্ষ্য সন্ধানে ঘুরেছে, তাকে স্পষ্ট করে চিনেছিলুম। ভেবেছিলুম সেই আমার সত্যিকার স্বভাব। তার আচরণে ধ্রুবত্ব সম্বন্ধে আমি হলফ করতে পারতুম। কিন্তু তার মধ্যে বুদ্ধি শাসনের বহির্ভূত যে একটা মূঢ় লুকিয়েছিল, তাকে এই প্রথম দেখা গেল। ধরা পড়ে গেল আরণ্যক, যে যুক্তি মানে না, যে মোহ মানে। বনের একটা মায়া আছে, গাছপালার নিঃশব্দ চক্রান্ত, আদিম প্রাণের মন্ত্রধ্বনি। দিনে দুপুরে ঝাঁঝা করে তার উদাত্ত সুর, রাতে দুপুরে মন্ত্রগম্ভীর ধ্বনি গুঞ্জন করতে থাকে জীব চেতনায়, আদিম প্রাণের গূঢ় প্রেরণায় বুদ্ধিকে দেয় আবিষ্ট করে। জিওলজির চর্চার মধ্যে ভিতরে ভিতরে এই আরণ্যক মায়ার কাজ চলছিল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল।
তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।